স্বাগত দর্শক, ৭১ জার্নাল আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিষয় নিয়ে বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সে খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনা টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন স্টুডিওতে সিনিয়র সাংবাদিক মারুফ মল্লিক। অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন এবং সময় দিয়েছেন। এবং দর্শক, আপনাদেরকে আবারও জানাতে চাই যে বিভিন্ন সময় খবরের নানা বিষয় পর্যালোচনার জন্য অতিথিরা আমাদের সাথে পর্যায়ক্রমে যুক্ত হবেন। আলোচনা শুরু করব, তবে তার আগে কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল দেখে আসি তারা কি সংবাদ শিরোনাম করেছে। প্রথম আলো আমাদের হাতে আছে। প্রথম আলো বলছে আনিস আলমগীরের তারা একটি সাক্ষাৎকার নিয়েছেন, সেটি যেন জেলখানার মধ্যে আরেকটি জেল। খুব সম্ভবত তিনি যে কয়েকদিন জেলে ছিলেন তার একটি অভিজ্ঞতার খবর খুব সম্ভবত আছে। কাউন্টার টেররিজম প্রধানের পদত্যাগে ভালো হয়েছে, ট্রাম্প বললেন। ইরান যুদ্ধে বিরোধিতা করে শীর্ষ মার্কিন সন্ত্রাস বিরোধী কর্মকর্তার পদত্যাগ। আরেকটা দুঃখের খবর আসলে আছে, সেটি হচ্ছে যে অভিনেতা শামস সুমন মারা গেছেন, সেই খবর। এরপর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে যেভাবে দাবার বোর্ড সাজিয়েছে ইরান ও চীন, একটু আন্তর্জাতিক খবরই সবচেয়ে বেশি। অনিয়মে ছিলেন তাজুল ইসলাম, অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র নেতার, দেশের খবর। এছাড়া অন্যান্য আরও খবর যদি আমরা একটু দেখি, যে জামিনে মুক্তির পর জেল গেটে আটক লালমনিরহাটের সেই ইউপি চেয়ারম্যান। পরের পত্রিকা ঢাকা পোস্ট, তারা বলছে ট্রেনে উঠতে না পারার শঙ্কা, আগে ভাগেই স্টেশনে যাত্রীরা। এই যাত্রা শুরু হয়ে গেছে আমরা জানি। এর মধ্যে ঢাকা থেকে অনেকেই ছেড়ে যাচ্ছেন নিজস্ব গ্রামের বাড়ি বা আত্মীয় স্বজনদের কাছে, সেই খবর। একই সাথে আছে চন্দ্রা টার্মিনালে যাত্রী ও যানবাহনের চাপ, 10 কিলোমিটার যানজট, সেই খবর। এই যাত্রায় তেলের টেনশনে শিডিউল বিপর্যয়ের শঙ্কা, এটি গত কয়েকদিন ধরেই আসলে গণমাধ্যমগুলোতে আছেই খবর। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের সর্বোচ্চ নেতার। ঘুরে ফিরে বেশ কিছু খবর, তবে ইরান সংক্রান্ত খবর একটু বেশি। তবে আমরা একটু আমাদের নিজেদের দেশের খবর নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন কামরুজ্জামান রতন, মাননীয় এমপি এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির, এবং আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব এনসিপির। আপনাদের এবং একই সাথে অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। আশা করি আমরা আমাদের সকল অতিথিকেই কিছুক্ষণের মধ্যে হয়তো পেয়ে যাব। মারুফ মল্লিক, আপনাকে দিয়ে আলোচনা একটু শুরু করি। সেটি হচ্ছে, আমরা আজকে দেখলাম যে এনসিপি থেকে এক ধরনের আলোচনা বা তারা শুরু করছে, সেটি হচ্ছে যে গণভোটের যে ম্যান্ডেট সেটি ভুলে যাওয়া, মানে হচ্ছে বিএনপি স্বৈরাচারের দিকে হাঁটছে। মানে তারা বারবার এটা মনে করানোর চেষ্টা করছে যে গণভোটের যে সিদ্ধান্ত সেটি আসলে বাস্তবায়ন করতে হবে। আমরা দেখেছি সংসদ থেকে শুরু করে আরও বেশ কিছু কিন্তু কথা তারা বলেছে। আপনার দৃষ্টিতে আসলে বিষয়টি কেমন? জি, ধন্যবাদ। এটা হচ্ছে যে গণভোটের যেই এই বিষয়টা নিয়ে আপনার অনুষ্ঠানে এর আগেও কথা বলেছি। গণভোটটাই তো আসলে স্বৈরাচারী কায়দায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। গণভোটের তো কোনো সাংবিধানিক ভিত্তি, অন্তত আমি যতটুকু বুঝি সংবিধান বা আইন কানুন, সেখানে গণভোটের কোনো বিধান নাই। ওটা যেটা হয়েছে আপনার রাষ্ট্রপতির একটি আদেশে মনে হয় গণভোটের আয়োজন করা হয়েছে, এবং জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটটি আয়োজন করা হলো। এবং আমরা ওই সময় যেটা দেখতে পারলাম যে এনসিপি সহ, এখানে একটি কথা বলে রাখা দরকার, যদিও নির্বাচনটা হয়ে গিয়েছে, নির্বাচন শেষ, এখন সরকারও গঠন হয়ে গিয়েছে, কিন্তু এই জিনিসটা আমাদের কাছে পরিষ্কার ছিল যে এনসিপি বা জামায়াত সহ কিছু দল কিন্তু চাচ্ছিল না নির্বাচনটা হোক। নির্বাচন নিয়ে তাদের মধ্যে এক ধরনের গড়িমসি বা গাইগুই একটা আচরণ ছিল, কারণ তারাই সরকারটা পরিচালনা করছিল। তো যাই হোক, তারা শেষ পর্যন্ত নির্বাচনটা মেনে নিতে বাধ্য হয়েছে। এই সকাল বিকাল নানা কথাবার্তা বলে নির্বাচনেও তারা পার্টিসিপেট করেছে। এখন নির্বাচনটা ধরেন সঙ্গে গণভোটটা ছিল চাপিয়ে দেয়া। ওই মুহূর্তে যদি বিএনপি সহ অন্যান্য দল গণভোটের বিধানটি মেনে না নিতেন, তাহলে হয়তো বা দেখা যেত যে নির্বাচনটা হচ্ছে না। তো এই জায়গায় বিএনপি সহ অন্যান্য দল ছাড় দিয়েছে। এখন আমাদের একটা পার্লামেন্ট হয়ে গিয়েছে, নির্বাচনের পরে সরকার গঠিত হয়েছে। এই গণভোটের এই সিদ্ধান্ত মানা হবে কি হবে না, বা সংস্কার কতটুকু আগাবে, কতটুকু হবে, এটা নিয়ে আমি মনে করি পার্লামেন্টেই কথা বলাটা বেটার। যেহেতু আমাদের দেশে এখন একটা সংবিধান সম্মত সংসদ আছে, সেই জায়গায় কথাবার্তা হবে, তর্ক বিতর্ক হবে, আলাপ আলোচনা হবে। কিন্তু এর বাইরে এনসিপির লোকজন যেটা বলছে, তারা মাঠে নামবে, আন্দোলন করবে। প্রথমত তাদের আমি মনে করি যে এই ধরনের
আমি বলবো একটু আজগুবি চিন্তাভাবনা বা বুজরুকি চিন্তাভাবনা বাদ দিয়ে বাস্তবসম্মত চিন্তাভাবনা করা উচিত, এবং রাজনীতিটা কিভাবে তারা দল হিসাবে দাঁড়িয়ে যায়, মানে অন্যের বিটিম না হয়ে নিজেদের পায়ের নিচে মাটি কিভাবে আরো শক্তিশালী করা যায়, রাজনৈতিক দল হিসাবে কিভাবে আরো ভূমিকা রাখা যায়, সেই দিকে তারা বিবেচনা করবেন বলে আমি মনে করি। অবশ্যই। আমাদের সাথে যেহেতু এর মধ্যে অন্যান্য অতিথিরা যুক্ত হয়েছেন, আমরা তাদের কাছে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। কারণ যেমন রতন মাননীয় এমপি এবং একসাথে ফরিদুল হক যুগ্ম সদস্য সচিব এনসিপি। ফরিদুল হক, আপনার কাছে একটু প্রথমে আসতে চাই। আপনারা বলছেন যে গণভোটের ম্যান্ডেট ভুলে যাওয়া বিএনপি স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ। একটু বিস্তারিত বলবেন, কেন আপনাদের তাই মনে হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ-আলোচক বৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। একটু ওই যে আমাদের টক শোর মধ্যে যদি এরকম শব্দ ভান্ডার থাকতো, তাহলে ধরেন আমি এক্সপান্স করার আবেদন জানাইতাম। মারুফ ভাই একটু আগে আমি শুনছিলাম আজগুবি বুজরুকি শব্দগুলো ইউজ করলেন, ঠিক আছে, এগুলো খুব আপত্তিকর শব্দ। হচ্ছে যে প্রক্সি টাইপের কথা বলা, এজেন্সি নাই করে দেওয়া, হ্যাঁ, এগুলো খুবই অবশ্য উনি বলতে পারেন, উনি যেহেতু সরাসরি রাজনীতি করেন না, ওনাদের আবার একটা সুবিধা আছে, ওনারা একটা ছদ্মবেশ ধরে রাখেন। এটা ওনাদের জন্য বেশ সুবিধা, যেহেতু কোনো সরাসরি রাজনৈতিক দলের কোনো পদে ওনারা থাকেন না, তো ওনারা যে কোনো কিছু বলতে পারেন। হ্যাঁ, কিন্তু মানে আমরা কিন্তু মনে রাখা দরকার যে মানুষের এজেন্সি, যে এজেন্সিকে নাই করে দেওয়া হয়েছিল, ফ্যাসিস্টরা যে এজেন্সি নাই করে দেওয়া হয়েছিল, রাজাকারের বাচ্চা বলার পরেই এইখানকার ছাত্র জনতার বিক্ষোভ যেভাবে মানে ছড়িয়ে পড়েছিল, তারপরেই কিন্তু গণ অভ্যুত্থানের সূত্রপাতটা ওইখানে হয়। তো আমরা আসলে আশা করব যে কেউ কারো এজেন্সি নাই করে না দিই। হ্যাঁ, এজেন্সি নাই করে দিলে যেটা হয়, এটা আকারে খুব লাভ হয় না। এমনিতে তো ধরেন বলতে খুব মজা লাগে, এনসিপি, কিংস পার্টি, চিলড্রেন পার্টি, এদের জামাতের বি টিম, এগুলো বলতে খুব মজা, কিন্তু এই তাদেরও এজেন্সি আছে, এটা একটু যাতে আমরা মনে রাখি আর কি। যাই হোক, আরেকটা বিষয় হচ্ছে, উনি আরেকটা জিনিস বলতেছিলেন যে গণভোট চাপিয়ে দেওয়া। গণভোট তো আমরা চাইনি, গণভোট তো সরকারও চায়নি, গণভোটের দাবি ছিল তো বিএনপি, এবং গণভোটের পক্ষে সবচেয়ে বেশি যারা মার্কেটিং করেছে সেটা বিএনপি সালাউদ্দিন সাহেব। অনেক ভিডিও আছে, এগুলো একটু খুঁজে টুজে দেখেন না, এগুলো দেখলেই পাবে। গণভোট তো আমরা চাইনি। আরটা হচ্ছে যে গণভোটকে আপনি সংবিধানে খুঁজতে যান কেন? গণভোট এখানে আবিষ্কার করছে কারা? যে দলের পক্ষ নিয়ে কথা বলতেছেন, সেই দলের যিনি প্রতিষ্ঠাতা, যিনি সামরিক বাহিনী থেকে এসে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে গেছিলেন, আমাদের সর্বজন শ্রদ্ধেয়, বাংলাদেশের অন্যতম মানে মুক্তিযুদ্ধের যেমন কিংবদন্তি নেতা, এবং বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠারও কিংবদন্তি নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করছিলেন এটা, এবং 1978 সালে প্রথম উনি গণভোট করছিলেন। এই গণভোট কি সংবিধানে ছিল? সেই গণভোট ওনাকে কেন করতে হয়েছিল? কারণ উনি একটা বাকশালী কাঠামো থেকে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক কাঠামোতে নিতে চেয়েছিলেন। আপনারা কি মনে করেন না যে হাসিনার যে কাঠামো সেটা একটা বাকশালী কাঠামো, ফ্যাসিস্ট কাঠামো? যদি মনে না করেন তাহলে সরি, আপনাদেরকে কিছু বলার নাই। কিন্তু যদি মনে করেন তাহলে আপনাকে তো জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছ থেকে আপনাকে গণতন্ত্রের পথে যাওয়ার জন্য জনগণের কাছে আপনাকে যেতে হবে, এবং সেই যাওয়াটাই হচ্ছে গণভোট। এবং ওই গণভোটের মধ্য দিয়ে জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে আপনি এবার সংবিধান সংস্কার পরিষদ গঠন করেন, গঠন করে আপনি বাকশালী কিংবা ফ্যাসিস্ট কাঠামো থেকে আপনি একটা গণতান্ত্রিক কাঠামোর পথে হাঁটেন। এটা একটা পরিষ্কার ম্যান্ডেট। এবং এই গণভোট এত অসুবিধা, তাহলে গণভোটের পক্ষে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কেন হা ভোট চাইলেন? এটা 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 মানে বাংলাদেশের মানুষকে এতই বোকা যে প্রধানমন্ত্রী খুব চাপে পড়ে হা ভোট চেয়েছিলেন। উনি না চাইলে নির্বাচন হতো না। নির্বাচন তো উনি আর প্রফেসর ইউনূস লন্ডন মিটিং এ ঠিক করে রেখেছিলেন জুন মাসে। এটা তো নতুন কিছু না। এগুলো ধরেন বলতে খুব মজা, বলতে খুব ভালো। একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের মেজর কোশ্চেন কিংবা প্রধান কোশ্চেন হচ্ছে বাংলাদেশ কোন কাঠামোতে চলবে। বাংলাদেশ কি আপনি ওই শেখ মুজিব এবং শেখ হাসিনার বাকশালী এবং ফ্যাসিস্ট কাঠামোতে চালাবেন, নাকি বাংলাদেশকে একটা গণতান্ত্রিক কাঠামোতে আপনি নেবেন? এই প্রশ্নের সমাধান করা ছাড়া বাংলাদেশকে আপনি অন্য জায়গায় নিতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেই প্রশ্নের সমাধান খুঁজতে জুলাইয়ে ছাত্র জনতা রাস্তায় নেমেছিল, যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা দীর্ঘ নির্যাতন জুলুমের পরে বিএনপি একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান। উনাকে এখন পর্যন্ত আমরা রাষ্ট্র সংস্কার প্রশ্নে
সংবিধান এবং পলিটিক্যাল প্রশ্নে এখন পর্যন্ত ওনাকে কোনো অবস্থান আমরা নিতে দেখিনি। উনি বলুক যে সংবিধান সংস্কার পরিষদ অবৈধ, উনি এসে বলুক। উনি কেন বারবার সালাউদ্দিন সাহেবকে ঠেলে দিচ্ছেন? সালাউদ্দিন সাহেব এখানে প্রতিদিন ধরেন গোজামিল দিচ্ছেন। উনি নিজে এটার পক্ষে ওকালতি করেছেন, নিজে এটার পক্ষে ছিলেন, এখন এসে বলে এটা সংবিধানের মধ্যে নেই। ইভেন উনি এটাকে অবৈধ পর্যন্ত বলছেন, যেটাকে জনগণ রায় দিয়ে দিয়েছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের রায়ের উপরে কোনো বৈধতা নেই। আপনি যদি বৈধতার প্রশ্ন খোঁজেন তাহলে তো গণ অভ্যুত্থানই অবৈধ। সকল কিছু গণ অভ্যুত্থানের পরে যা করেছেন আপনি সব অবৈধ। আপনি কোন সংবিধানের ভিত্তিতে আপনি জুলাই সনদ করেছেন? জুলাই সনদে 48টা অনুচ্ছেদ আপনি পরিবর্তন করবেন এটা বলেছেন, এটাতে আপনারা সাইন করেছেন, সরকার এটাকে ফ্যাসিলিটেট করেছে, সংসদ ভবনের সামনে গিয়ে আপনারা সাইন করেছেন। এটার কি বৈধতা আছে সংবিধানের মধ্যে? এটা কোনো বৈধতা নেই। এটার বৈধতার জায়গাটা হচ্ছে জনগণ এটার পক্ষে আছে কিনা। আপনার গণ অভ্যুত্থান কখনোই সাংবিধানিক ফ্রেমওয়ার্কের মধ্যে হয় না। সংবিধান যখন ফেইল করে তখন গণ অভ্যুত্থান হয়, এবং গণ অভ্যুত্থানের পরে একটা সুপ্রা কনস্টিটিউশনাল সিচুয়েশন তৈরি হয়। ওই সুপ্রা কনস্টিটিউশনাল সিচুয়েশনে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ফরিদুল হক, আপনি আমাদের সাথে আছেন। আমরা একটু কামরুজ্জামান রতনের কাছে, যদিও বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আমরা প্রশ্নের উত্তরটি নিব। দুটি প্রশ্ন আপনার কাছে, যেটি ফরিদুল হক বলছিলেন যে গণভোট বিএনপি মার্কেটিং করেছে, তারপরেও সেটি বাস্তবায়নের ক্ষেত্রে হচ্ছে, কেন হচ্ছে, অবস্থান নিচ্ছে না, এবং রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কার প্রশ্নে বিএনপি কেন চুপ? এই প্রশ্নের উত্তর আমরা বিরতির পর এসে নিশ্চয়ই প্রধানমন্ত্রী সেরকমই প্রধানমন্ত্রী, অথবা যেহেতু এখন তো আমাদের পক্ষে তার প্রধানমন্ত্রীকে আমাদের কাছে নিয়ে আসা সম্ভব না, বাট তার দলের একজন সংসদ সদস্য আছেন, বর্তমান সরকারের একজন সংসদ সদস্য আছেন, আমরা নিশ্চয়ই তার কাছ থেকে ওই বিষয়টি সম্পর্কে একটু ধারণা পেতে পারি। আমরা সে আলোচনা করব, তবে দর্শক বিরতির পর, নিশ্চয়ই বিরতির পর আপনারা আছেন আমাদের সাথে। এই যাত্রায় বাড়ির পথে রাজধানীর লাখো মানুষ, বাস, ট্রেন ও নৌপথে কিছুটা বাড়তি চাপ, বিচ্ছিন্ন অভিযোগ বাদে পথে অনেকটাই স্বস্তি। এখনও 36টি গার্মেন্টস কারখানায় বোনাস আর 35টিতে হয়নি বেতন। মালিকদের উদাসীনতাকেই দুষছেন শ্রমিক নেতারা। নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণ মামলা দ্রুত বিচার শেষ করতে সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী। না ফেরার দেশে চলে গেলেন নাট্য অভিনেতা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী শামস সুমন, শিল্পাঙ্গনে ছোঁয়া। ইরানের সাথে যুদ্ধ শেষ করার চাপে ট্রাম্প, প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টার প্রধানের পদত্যাগ। আমরা আমাদের সংবাদ শিরোনামগুলো দেখছিলাম, ঘুরে ফিরে বেশিরভাগই সংবাদ মাধ্যম, যেসব টেলিভিশন এবং গণমাধ্যম আছে, তারা এই ধরনের সংবাদ শিরোনাম করেছে আমরা ধারণা করি। আমরা আলোচনায় ফিরতে চাই। কামরুজ্জামান রতন, আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম, আশা করি আপনাকে দিয়ে আমরা শুরু করব। আমি তো আলোচনার শুরুতে আমাদের এনসিপির যে ভাই, ওনার যে বডি ল্যাঙ্গুয়েজটা এবং যে কথার স্পিডের সাথে আমি তো নিজেকে একটু মানানসই করে নিতে পারছি না। বিশেষ করে সাংবাদিক বন্ধু, উনি নিজে বললেন উনি ইম্পার্শিয়ালি একটা জায়গা থেকে সাংবিধানিকভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন। তো আমি একটু বিনয়ের সহিত আমি বলতে চাই, আবার উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কাছে ব্যাখ্যা চান। তো আপনি তো আমাকে একজন সংসদ সদস্য হিসাবে, আমি তো দলের সর্বোচ্চ নীতি নির্ধারক নই, তা আমাকে তো রেফারেন্স টেনে নিতে বলতে হবে। জনাব সালাউদ্দিন আহমেদ যা বলেছেন তারিখ তো আমার মানে প্রতিচ্ছবি বা তার প্রতিধ্বনিটি তো আমাকে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি জানি না কতটুক আমি আমার সহযোদ্ধা রাজপথের সাথী ওনাকে আমি কতটুকু সন্তুষ্ট করতে পারবো, কিন্তু আমি আমার জায়গা থেকে আমার বক্তব্য যেটা দেব সেটা আমাকে রেফারেন্স টানতে হবে জনাব সালাউদ্দিন আহমেদকে। তারপরে আমি বাকি কথাটা আমি সেটা আমার পরে বলবো। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় গতকাল পার্লামেন্টে যেটা বলেছেন, সংবিধানে এই ধরনের পরিষদের অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রী এই বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন না, এই কথা উনি বলেছেন। ফলে রাষ্ট্রপতি অধিবেশন ডাকতে পারেন না, অন্ততপক্ষে আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করছি। তো সেই ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন উনি বলেছেন এটা কোনো আবেগের বিষয় নয়, সাংবিধানিক পথে চলতে হবে। রাষ্ট্র কোনো আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান, আইন ও কানুন দিয়ে। সরকার ঐতিহাসিক জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, এই কথাটা আমাদের কিন্তু বারবার একটু স্মরণ করতে হবে। আপনারা বলে যাবেন তাহলে তো এই প্রথম জুলাই সনদে উনি বলেছেন। ফরিদুল হক ভাই, আপনি তো এই যে আপনারা তখনই কিন্তু সাইনটা করেননি, আমরা প্রথম সাইন করেছি, জামায়াতে ইসলাম পরবর্তীতে করেছে, তারও অনেক পরে আপনারা এনসিপি আপনারা করেছেন। আমরা সবকিছুর মধ্যে কিন্তু আমাদের একটা সমঝোতার সম্মান
সবকিছুর আমলে নিয়ে এবং সবাইকে শ্রদ্ধাবোধ এবং আমরা কিন্তু সবাইকে একটা মূল্যায়ন করি, কিন্তু আমরা মনে করি সংসদে পার্লামেন্টে যদি দেখেন যে কখনো গণদাবি আপনাদের পূরণ হয় নাই, আপনি দেখেন এই হানা ভোটের যে রেফারেন্ডাম যারা দিয়েছে, এই রেফারেন্ডামের প্রতি আমাদের তারেক রহমান, আমি একজন সংসদ সদস্য যখন নির্বাচন করতে গেছি, মানুষকে কিন্তু আমরাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছি, হা ভোটের পক্ষে কিন্তু আমরা ক্যাম্পেইনটা আমরা করেছি। তো সুতরাং সরকার ঐতিহাসিকভাবে জুলাই সনদ নিয়ে বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ, তা কোনো অবৈধ বা আরোপিত আদেশের মাধ্যমে নয়, বরং আমরা এটাকেই বলতে চাই, তবে যে কোনো অবৈধ বা আরোপিত আদর্শের মাধ্যমে যেখানে নয়, সংবিধান এবং আইনগতভাবে প্রক্রিয়ার আমরা যে মাধ্যম, সেটার মাধ্যমে আমরা বাস্তবায়নটা করতে চাই। তো আপনারা যে কোনো রাজপথে আপনারা আন্দোলনে যাবেন, আপনারা তো আর যে কোনো অধিকারের প্রশ্নে জনগণ যদি আপনাদের সমর্থন করে, সেটা আপনারা যেতে পারেন, আপনারা চিন্তা করতে পারেন। কিন্তু আমি বলি, বিএনপি রাজপথে থেকেই কিন্তু সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু এই পর্যন্ত তারা এসেছে, এবং আমাদের অনেক ঘাত প্রতিঘাত, আপনারা রক্ত দিয়েছেন, সবাই মিলেই কিন্তু রক্তের উপর দিয়ে কিন্তু আমরা এই জায়গাটা এসেছি। তো আমার মনে হয় যে কোনো দাবির প্রশ্নে সংসদ আছে, সেইখানে যদি আমরা ফেল করি বা ওইখানে যদি আমাদের না মানার কোনো প্রভিশন বা না মানার ক্লজে যদি আমরা চলে যাই, সেটা তখন আপনারা হুঙ্কার দিয়ে আপনারা রাজপথে নামবেন কি নামবেন না, সেটা আপনাদের ডিসিশন। আমরা তো ওইখানে আমরা এখনই কোনো কথা বলতে চাই না, বরঞ্চ ওই জায়গায় যদি আমরা বলি যে আপনারাও রাজপথে আমরাও রাজপথে নামি, তাইলে এটা স্বৈরাচারী মনোভাব। আমাদের রাষ্ট্র শাসন ব্যবস্থা এখন পর্যন্ত 1 মাস আজকে হলো, এখনো যদি আমরা বিরোধী দল, এখানেও কিন্তু একটা ছায়া মন্ত্রিসভা, একটা দায়িত্বশীল, আপনাদেরও আমাদের যেরকম জনগণের কাছে জবাব দিতে থাকবে, বিরোধী দলের জায়গা থাকে কিন্তু আপনাদেরও কিন্তু জবাব দিতে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আপনারা কখনো, আমরা যেরকম রাষ্ট্র ক্ষমতা থাকতে আমাদের বেশি, কিন্তু আপনারা যদি কোনো কারণে যদি আপনারা যদি এই রাজপথকে বেছে নেওয়ার হুঙ্কারটা যদি এখনই দেন, তো বিরোধী দলের আপনারা তো ৭৭ জন, তো আপনারা মনে করেন যে আপনারা সদস্য, সেটা পরিষদের সদস্য হতে চান নির্বাচিত, আমরা সেটা বুঝতেছি, কিন্তু আমাদের মনে হয় রাজপথে এখন আলোচনা হচ্ছে, 50 ঘন্টা কিন্তু এইটা নিয়ে আলোচনা হবে, এই ডিবেটটা হবে। এই ডিবেটে কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন, জামাত ইসলাম করবে, আমরাও করব। মানুষ কিন্তু এই ডিবেটটা সরাসরি দেখে, সেইখানে কিন্তু যৌক্তিকতার প্রশ্নে বা নামানোর প্রশ্নে আমাদের যদি কোনো অ্যারোগেন্সি দেখেন, নামানোর প্রশ্নে যদি আমাদের অসাংবিধানিকভাবে আমাদের কোনো পদক্ষেপ বা কথাবার্তা আপনারা শুনেন, তখন জনগণকে যদি আপনারা বলেন যে হ্যাঁ, এই এখন আমাদের আন্দোলন ছাড়ার কোনো পথ নাই, তখন যদি আপনারা এই যৌক্তিক সময় যদি যৌক্তিক কথাটা বলেন বা মানুষকে যদি এই ধরনের আপনারা আন্দোলনের কথাটা বলেন, আপনারা তো ভাই সময় বুঝে বা ইস্যু বুঝে তো আপনাদেরকে কথা বলতে হবে। এখন মাত্র 1 মাসের গভর্নমেন্ট, আপনারা দেখেন এই সরকার কতগুলো এক অর্থে হচ্ছে, যেটি মোটা দাগে আমরা বলতেই পারি যে কামরুজ্জামান রতন বলছেন যে মাত্র সরকারের গঠনের 1 মাস হলো, মাত্র অধিবেশন বসেছে, বিষয়গুলো নিয়ে আলোচনা করবার যেহেতু সুযোগ আছে সংসদে, সেটি দেখার পর হয়তো যদি আপনারা আপনাদের পদক্ষেপ নেন বা বিবেচনা করেন যে কি হওয়া উচিত পরবর্তী রাজনৈতিক অবস্থান। ফরিদুল হক, আপনার এই বিষয়ে কোনো বক্তব্য আছে? ফরিদুল হক, একটু আমি অ্যাড করে দিই, ওনার বলার জন্য সহজ হবে। ধরেন আমি জাতীয়তাবাদী দল করি, আপনি আমাকে যদি কোনো টার্গেট করে বা আমাকে যদি অপোনেন্ট করে যদি কথা বলেন, সেটা কিন্তু আরো কিন্তু আমি উত্তর দিতে আমার জন্য সহজ হতো। এখন সাংবাদিক ভাই, আপনি নিজে বলেছেন ওটা ইম্পার্শিয়াল একটা জায়গা থেকে উনি কথা বলছেন, তো আমি তো দেখতেছি আপনাদের তো টিআর ওপেন করে ফেলছেন সাংবাদিকরা ওনার প্রতি। যাই হোক, ফরিদুল হক ভাই, আপনি বলেন। জি, আমার ব্যাপারটা হচ্ছে যে বারবার যেই কথাটা বলা হচ্ছে, এই কথাটার মধ্যে একটা বড় শুভঙ্করের ফাঁকি আছে। আমরা জুলাই সনদ নিয়ে আলোচনা করার জন্য জাতীয় সংসদ হচ্ছে প্রপার প্লেস নয়। আমরা সংবিধান সংস্কার পরিষদে জুলাই সনদ নিয়ে আলাপ করব। জাতীয় সংসদ তো এটার জন্য এখতিয়ার নাই, তো জাতীয় সংসদ জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য গণভোটে আমরা তাহলে কেন হ্যাঁ চাইলাম? গণভোটটা যদি তাহলে আপনি সংসদকে কি মনে করছেন? সংসদকে এখানে গুরুত্বপূর্ণ মনে করছেন না? আপনি কি এই সংবিধান সংস্কার কমিটিকে সংসদের চাইতেও টপে গুরুত্ব দিচ্ছেন? নিঃসন্দেহে তাই। সংবিধান সংস্কার কমিটি না, এটা তো কোনো অস্তিত্বই নাই, এটা কোত্থেকে আমদানি হইল? জনগণ গণভোট দিয়েছে সংবিধানের 48টা অনুচ্ছেদ সংস্কার করার জন্য। জনগণ 2টা ব্যালটে এই বিশাল এই গণভোট, এই বিশাল এই জুলাই সনদ, আপনার ধারণা দেশের মানুষ সব পড়ে দিয়েছে? আপনারা তো জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, ভোটারদের সঙ্গে প্রতারণা করেছেন গণভোটের নামে।
31 দফা সবাই পড়ে সংবিধানের না পড়ে না তো, 31 দফা নিয়ে ভোট হয় নাই তো, আমি পড়েছি 31 দফা নিয়ে আমি ভোটাভুটি পড়েছি। হয় নাই তো, গণভোট হয়েছে 31 দফা নিয়ে? কোনটা নিয়ে কোনো ভোট হয় নাই? না হয় নাই তো। আপনি আজকে প্রকাশ্যে এই সংসদকে অস্বীকার করে যাচ্ছেন। আপনি বলছেন আমি এই সংসদকে অস্বীকার সংসদ করছি না তো। এই সংসদ আমি সংবিধান সংসদকে অস্বীকার সংস্কারের করছি না, জন্য আপনি আমার কথা গুরুত্বপূর্ণ ভুল ব্যাখ্যা জায়গা করছেন। না। আমি আপনি বলছি পরিষ্কারভাবে সংবিধান নিয়ে বলেছেন। আলোচনা, সংবিধান নিয়ে আলোচনা, সংসদের আপনি নির্দিষ্ট কেন সংসদ সংবিধান সংস্কার নিয়ে আলোচনা করতে পারবে না? কেন কেন মনে হচ্ছে আপনার? সংসদের কাজ কি আছে সেটা সংবিধানের মধ্যে আছে, আপনি দেখেন না? তাহলে তো হয়। সংসদের কাজ কি? সংবিধান সংস্কার নিয়ে কথা বলতে পারবে না? কার্যপরিধি এটা সংসদের সংবিধানের মধ্যে আছে তো। আপনি তো সংবিধান সংস্কার নিয়ে আলোচনা তো আপনি সংসদে করবেন না। কেন করব না? সংবিধান সংস্কারের আলোচনা না সংবিধান না, সংস্কার অবশ্যই পরিষদে করব। করবেন। তা কোথায় সংবিধান কোথায় আসলে তাহলে আলোচনাটা হবে? আর আপনারা তো সংবিধান হচ্ছে সংস্কার এই পরিষদে। বর্তমান আপনাকে- সংবিধানের আপনাকে অধীনেই তো জনগণ- আপনাদের যারা নেতারা নির্বাচিত হয়েছেন তারা শপথ নিয়েছেন। হ্যাঁ, শপথ নিয়েছে। এখন আলাদা এই সংসদটা ডুয়েল রোল হবে, সংবিধান সংস্কার পরিষদের আলাদা অধিবেশন ডাকতে হবে। আপনি যে আলাপটাকে বারবার সংসদে কেন নিচ্ছেন? আমি সংসদেই তো নিব। তাহলে কিভাবে এটা পাস হবে? কিভাবে এটা পাস পাস করবেন হবে? কোথায়? কিভাবে আইনি ভিত্তি পাবে? কিভাবে? যদি 2-3 জন একসাথে প্রশ্ন করতে থাকেন আমি কথা বলতে পারবো না। আচ্ছা বলেন। 2-3 জন একসাথে ইন্টারফেয়ার করলে আমি কথা বলতে পারবো না। জি, বল। আপনাকে জিনিসটা আমি বোঝাই, তারপর আপনি প্রশ্ন থাকলে তারপরে বলেন। জি জি ফরিদ বলেন। ভাই 2-3 জন, আমি 3 জন বলতে আমি তো অ্যাড হই নাই ফরিদ ভাই, আমি তো আপনাকে না না না, উনি আপনাকে বলেননি, উনি আপনাকে বলেননি। হ্যাঁ, উনি আপনাকে বলেননি। রতন ভাই কথার কথা বলছি। এইটা যেটা হয়েছে যে আপনি সংসদটা গঠন করেছেন সংবিধানের অধীনে, আর জুলাই সনদ হচ্ছে সংবিধানের বাইরে। আপনি সংবিধানের বাইরে যে জিনিস, এটা একটা, আমি আগে একটা শব্দ বলছি যে সুপ্রা কনস্টিটিউশনাল সিচুয়েশন ছিল জুলাইতে, এবং জুলাই সনদ যেটা, এটা একটা সুপ্রা কনস্টিটিউশনাল সংবিধান আপনি বলতে পারেন। মানে এইটা কিন্তু বর্তমান সংবিধানের সাথে সামঞ্জস্য নয়, বর্তমান সংবিধানের কাঠামোর মধ্যে এটা নাই। বর্তমান সংসদ কি করবে? সে সংবিধানের কাঠামোর মধ্যে আলাপ করবে, সে তো কাঠামোর বাইরে গিয়ে আলাপ করতে পারবে না। কিন্তু জুলাই সনদে তো আমরা সংবিধানের কাঠামোকে ভেঙে চুরে মানে তছনছ করে দিয়েছি অন্তত 4-5টা জায়গায়, এবং 19টা, আমরা ওই সময় কিন্তু সকল দল একমত হয়েছি যে 19টা পয়েন্ট আছে যেগুলো হচ্ছে মৌলিক আপনি তো সংস্কারের সেটা প্রয়োজন। ভেঙে চুরে দিয়ে আবার স্বাক্ষর করলেন না। আপনাদের মধ্যে তো দ্বিচারিতা স্পষ্ট। ভাই আমাকে একটু শেষ করতে দেন। যদি আপনি খোঁচা দেন তাহলে কথা শেষ করতে হবে না। ভাই একটু শোনেন, আমরা ছোট মানুষ, আমরাও তো কিছু জানতে পারি, তাই না? একটু শোনেন না, না, শুনলে বলেন। অসুবিধা হবে না। জি জি হ্যাঁ। বলেন। এখন আপনি এই জন্য যে আলাপটা হয়েছে যে আপনাকে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, যেইখানে আপনি জুলাই সনদের মানে জুলাই সনদ নিয়ে আপনি আলোচনা করে ওইটাকে আপনি সংবিধানে সন্নিবেশিত করবেন। এটা তো সংবিধানের বাইরের ব্যাপার। আপনি সংবিধানের ভেতরে থেকে তো সংবিধান সংস্কার করতে পারবেন না, এটা কোনো বন্দোবস্ত নাই। যেটা আছে সংশোধনের ক্ষেত্রে যেটা হয়েছে, যখন আপনি মৌলিক কাঠামোর উপরে সংবিধানের যে মৌলিক কাঠামো সেখানে আপনি হাত দিয়েছেন, সেগুলো বাতিল হয়ে গেছে। 5ম সংশোধনী দেখেন, 8ম সংশোধনী দেখেন, আদালত বাতিল করে দেয়। দেখেন 8ম সংশোধনীর রেফারেন্সটা গুরুত্বপূর্ণ। 8ম সংশোধনীতে বলা হয়েছিল, কি করা হয়েছিল, যে ওই হাইকোর্টের বেঞ্চ বিভাগে নেওয়া হয়েছিল। এখন হাইকোর্টের বেঞ্চ বিভাগে নেওয়া হয়েছে, এটা মৌলিক কাঠামোর সাথে যায় না, এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এই সকল আলোচনাগুলো তো আমরা এর আগে গত বছর খানেক ধরে করেছি। করে আমরা একটা ডুয়েল পাওয়ারের এই যে পার্লামেন্টকে আমরা একটা ডুয়েল পাওয়ার দিয়েছি, যে 2 ধরনের অধিবেশন হবে। একটা সংসদ যে হচ্ছে আইন তৈরি করবে সংবিধানের কাঠামোর মধ্য দিয়ে, আর সংবিধান সংস্কার পরিষদ যেটা করবে সে হচ্ছে সংবিধানের এই জুলাই সনদের যে বিষয়ে আমরা একমত দ্বিমত হয়েছি, সেখানে আরো কিছু যদি আমাদের আলাপ আলোচনা করা লাগে সেইগুলোকে নিয়ে সে কাজ করবে। সেটা শুধুমাত্র সংবিধান নিয়ে কাজ করবে। পৃথিবীর কোন সংবিধানে সংবিধান পরিবর্তন কিংবা সংবিধান সংস্কারের বিধান সংবিধানের মধ্যে থাকে না। এবং সংবিধান যদি বলবৎ থাকে, সংবিধান বলবৎ থাকলে তো গণ অভ্যুত্থান হয় না, কিংবা গণ অভ্যুত্থান সংবিধানকে চ্যালেঞ্জ করেই হয়। এটা একটা খুবই বেসিক জায়গা। এখন এইটা ধরেন, এটাকে নিয়ে যদি আপনি ধরেন কুতর্ক কুযুক্তি দিতে থাকেন, তাহলে আমি কি বলবো বলেন? অবৈধ আদেশ বলছেন সালাউদ্দিন ভাই, খুবই দুঃখজনক। উনি গণভোটের পক্ষে ধরেন এখানে মার্কেটিং করেছেন, সবচেয়ে ভালো যুক্তি উনি ঐক্যমত কমিশনে এবং বিভিন্ন প্রেস কনফারেন্সে, বিভিন্ন ওনাদের মিটিং এ উনি বলেছেন, এবং ওনার দলের প্রধান অন্তত 2 বার গণভোটের পক্ষে হা চেয়েছেন। তাহলে উনি একটা অবৈধ আদেশের পক্ষে হা চাইলেন? এই প্রশ্ন কি তখন আসে না? তাহলে গণভোটের যে গণরায়, এই গণরায়ের থেকে আরো বড় কিছু কি লাগবে সংবিধান পরিবর্তন করতে? কি লাগবে তাহলে? সংবিধানের যে জায়গাটা, এইটা হচ্ছে আমাদের মেজর কোশ্চেন।
এই মেজর কোশ্চেনে এখানে সংবিধান মধ্যে সংস্কার একটু মানে পরিষদ আমি যতটুকু হয়তো তথ্য যতটুকু পাচ্ছি বা আমার সহকর্মীরা বলছেন যে বিএনপি তো গণভোটের বিপক্ষে অবস্থান করেনি। বিএনপি কিন্তু বলছে যে আপনারা যেই গণভোটের সংস্কার পরিষদের যেই সদস্য হিসেবে শপথ নিয়েছেন সেটি যেহেতু সংবিধানে অন্তর্ভুক্ত নেই সেটি নিয়ে তিনি বলেছেন। তিনি কিন্তু গণভোটকে বলেননি যে সেটা অবৈধ। না না বলতেছে আদেশ অবৈধ। তা আদেশ যদি অবৈধ হয় তাহলে তো না গণভোট মনে অবৈধ। হয় এখানে একটু একটু বোধহয় আদেশটা কোনটা অবৈধ তাহলে? কোনটা অবৈধ আপনি বলেন, এখানে কোনটাকে অবৈধ ফজল বলেন? ভাই একটু বলি, জি সঞ্চালক জিন্দা বললেন ওইটা কিন্তু পয়েন্ট, মূল পয়েন্ট এটি যান আপনি। উনি যেটা বলেছেন যে গণভোটকে কিন্তু সালাউদ্দিন ভাই কখনো এটা অবৈধ বলেনি, বলেছে যে আমাদের যে সংস্কারটা এই সংস্কারটা সাংবিধানিকভাবে এই পার্লামেন্টে কিভাবে হবে এইটা নিয়ে কিন্তু প্রশ্ন করেছে। গণভোটকে কখনো অবৈধ কখনই বলেননি। আপনার উনি গণভোটের আদেশকে অবৈধ বলেছে রতন ভাই। আমি স্পষ্টভাবে ওনার বক্তব্য গতকালকে শুনেছি। আমি গণভোটের আদেশকে অবৈধ বলেছে। ওনার সাথে আমি একমত। তাহলে অবৈধ কোনটা এটা একটু আমাকে পরিষ্কার করেন, কোনটা অবৈধ? অবৈধ বলতে যেটা বলেছেন উনি গতকালের লাস্ট যে পার্লামেন্টে যে বক্তব্যটা দিলেন, আপনি সেই বক্তব্যটা আপনি দেখেন, উনি সেটা কি বলেছেন অক্ষর অক্ষরে, যেটা আমাদের 30টা সনদের ব্যাপারে যেটা পার্লামেন্টের সামনে সাউথ প্লেজে যেটা হয়েছে ওখানে বলেছে আমরা যেটা সাইন করেছি ওইটা অক্ষর অক্ষরে পালন করা হবে। তাহলে এটা যদি পালিত হয় তাহলে সালাউদ্দিন ভাইকে আপনি এত নেগেটিভ সেন্সে এখনই এইভাবে কেন নিচ্ছেন? উনি গতকালের পার্লামেন্টের পরে সংসদ সদস্য বিরোধী দলরা সবাই বসা ছিল, এই ধরনের অবৈধ আদেশ বললে আপনি নিশ্চয়ই পার্লামেন্টের মধ্যে আমরা ছিলাম, নিশ্চয়ই এই বিরোধী দল ওইখানে যারা ছিলেন তারা বিজ্ঞ ছিল, নিশ্চয়ই এতটুকু ওনারা বুঝতে পারতেন এবং বুঝে সংসদে ওয়াকআউট করে যে প্রভিশনটা সেটাও কিন্তু সুযোগটা নিতে পারতেন। যেহেতু এই ধরনের কথা আমি আবারও বলছি উনি বলেননি, এবং এই ধরনের কথাটাকে পার্লামেন্টের কথাটাকে, আর আমি এটা কিন্তু একটা বিনীতভাবে আপনাকে বলছি, এই সার্বভৌম পার্লামেন্টের জন্য আপনারা সবাই আমরা রক্ত দিলাম। আর আপনার কথাগুলো একটু ইন্টারপ্রেটার লম্বা হয়ে যাচ্ছে। আপনারা যেটা করেছেন তাহলে 5ই জুলাই 2024 পরে আপনাদের বিপ্লবী সরকার গঠন করাটা খুব জরুরি ছিল। তাহলে আপনারা আজকে যা বলছেন ওইটা বিপ্লবী সরকারের কাছে, ওই সরকারের কাছে সবকিছু লেজিটিমেসি আপনারা করে নিতে পারতেন। বাট এখন সার্বভৌম পার্লামেন্ট হওয়ার পরে যেটা আপনারা বলছেন এটাকে অনেকটা আমি মনে করি আইনগত সিদ্ধ না। আমার মনে হয় আমরা একটু আইনের মধ্যেও থাকি, তারপর আলোচনার মধ্যে পার্লামেন্ট যারা আছে সব হৃদ্যতাপূর্ণভাবে আলোচনা হচ্ছে। এইখানে যদি পার্লামেন্টের মধ্যে যদি আমরা ফেল করি তখন রাজপথের গরম কে করবে বা কে গরম, মানে ওইটা একটু পরে আসি ভাইয়া। এত রক্তক্ষয়ের পরে এখনো যদি মানুষ কিন্তু বাংলাদেশে এক তো রাজপথকে আর প্রকম্পিত দেখতে চায় না, দেশটা এগিয়ে নিতে চায়, অর্থনৈতিক অবস্থা ক্ষণভঙ্গুর, বৈশ্বিকভাবে পৃথিবীতে এখন দেখেন আমাদের অনেক সমস্যা, এর মধ্যে দেশকে রান করানো অনেক টাফ। আপনার তো ক্ষমতা যাওয়ার জন্য তো আপনারাও ইনশাল্লাহ আসেন, কোনো অসুবিধা নাই তো, বাট দেশকে চালাতে হলে এই যে তারেক রহমান যে ভিশনারি মানুষ, আজকে বন্ধের দিনও যেভাবে উনি কাজ করেন এটাকে আমরা একটু কগনিজেন্সে নেই, এটাকে আমলে নেই, ওনাকে সাধুবাদ দিয়ে পার্লামেন্টের ভিতরে বাইরে সবাইকে আমরা সহানুভূতিশীল শ্রদ্ধাবোধের জায়গা থেকে একটা সহমর্মিতা দিয়ে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই। রতন ভাই, আমার কথায় যদি আপনার কোথাও অসহানুভূতি এবং অশ্রদ্ধা প্রকাশ পেয়ে থাকে তাহলে এটা আপনি আমার বডি ল্যাঙ্গুয়েজ এবং কথা বলার ধরন হিসেবে মানে ধরে নিয়ে এটাকে ক্ষমা করে দিন। আমি কিন্তু ওই জায়গাটাকে বলছি না। আমি একটা জিনিস আপনাকে অনুরোধ করবো, আপনি আমার বয়সে বড়, রাজনৈতিক অভিজ্ঞতা বেশি, আমি জাস্ট এই যে কথাটা বারবার আপনি পার্লামেন্টে আছেন, এখন আপনারা হচ্ছে সর্বোচ্চ ধরেন মানে কি বলে আইন প্রণেতার, আইনের সর্বোচ্চ ব্যাখ্যাকারী এখন আপনারা। কিন্তু আমি আপনাকে অনুরোধ করে বলবো, সংসদ সার্বভৌমত্বের নামে যে আইডিয়ার কথা বলা হয় এই আইডিয়া বাংলাদেশে প্রেক্ষাপটে কোনোভাবেই খাটে না। অন্তত বাংলাদেশে ষোড়শ সংশোধনীর যে রায় আদালত দিয়েছিল সেখানে বলা হয়েছে যে সংসদ সার্বভৌম না, যেখানে সংবিধান আছে। ইভেন সংসদের সার্বভৌমত্বের যে ধারণাটা এটা ব্রিটিশ পার্লামেন্ট থেকে দেওয়া হয়, কারণ ব্রিটেনের রিটেন কনস্টিটিউশন নাই। সেখানেও যখন ব্রেক্সিট হয় গণভোট কিন্তু এই পার্লামেন্টের আইনের ঊর্ধ্বে গিয়ে গণভোট দিয়ে ব্রেক্সিট করেছে। পার্লামেন্টে কিন্তু ব্রেক্সিট নো ছিল, কিন্তু গণভোটে পরে যখন এসেছে তখন কিন্তু জনগণ গণরায় দিয়ে ব্রেক্সিট করেছে। তার মানে হচ্ছে যে জনগণ অলওয়েজ সার্বভৌম, পার্লামেন্ট নয়। এই জায়গাটা আমি আপনাকে ভেবে দেখার জন্য কিংবা আরো ঘেটে দেখার জন্য অনুরোধ করব। উনি যেটা বললেন যে জনগণ আপনার হচ্ছে সভরেন এন্টিটি, অ্যাক্টর ইন দ্য স্টেট, অবশ্যই, কিন্তু জনগণের সেই সার্বভৌমত্বটা আসলে নির্বাচিতভাবে চর্চা করে সংসদ, এবং সেই সংসদকে জনগণ অনুমতি দেয় তাদের পক্ষে রাষ্ট্রটাকে, এক্সিকিউটিভ বিভাগটাকে পরিচালনা করার জন্য।
তো সেই জায়গায় আমাদের সংসদকে কেন্দ্র করেই সব কিছু চিন্তাভাবনা আলোচনা করতে হবে। কিন্তু এই কথার ফাঁকে আসলে রতন ভাই একটা কথা বলে ফেলেছেন, ওনারা আসলে ট্রেন মিস করেছেন 5ই আগস্টের পরে। ওনারা বিপ্লবী সরকার গঠন করতে পারতেন, এবং উনি যে সুপ্রা কনস্টিটিউশনাল পরিস্থিতির কথা ব্যাখ্যা করছেন, বোঝাচ্ছেন, পিপল এজেন্সির কথা বোঝাচ্ছেন, এগুলা ওনারা কিন্তু আমাদের এই অন্তর্বর্তী সরকারের হাতে তুলে দিয়ে এখন ওনারা মাথার চুল ছিঁড়ছেন যে কি হয়ে গেল, আমাদের তো এই করা গেল না, ওই করা গেল না, সংবিধানের এই পরিবর্তন করা গেল না। আসলে আপনি এখন একটা সাংবিধানিক কাঠামোর ভিতর নির্বাচিত সরকারের কাছ থেকে বৈপ্লবিক আচরণ আশা করতে পারেন না। আপনারা যদি এত এজেন্সি বা আপনাদের এত জনসমর্থন বা এত সক্ষমতা থাকলে আমি মনে করি 5ই আগস্টের পর আপনাদের আসলে বিপ্লবী সরকার গঠন করে ফেলা উচিত ছিল। এখন সময়, রাজনীতিতে সময় খুব গুরুত্বপূর্ণ। সময়, আমরা জিয়াউর রহমানের কথা বলি কেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলি, উনি 25 মার্চ সময়টাকে ধরতে পেরেছিলেন। উনি যে বেতারে যে ভাষণ দিলেন বা ঘোষণা দিলেন, বা 7ই নভেম্বর উনি যে দায়িত্বটা পালন করলেন, আমি বিস্তর লেখালেখি করেছি, সেই সময়টাকে উনি ধরতে পেরেছিলেন, যেই কারণে তিনি রাজনীতিতে অন্যদের চাইতে এগিয়ে, এই জন্য উনি এত জনপ্রিয়। আপনারা সেই সময়টাকে ধরতে পারেন নাই। এখন এগুলা নিয়ে বিস্তর তর্ক কুতর্ক আলোচনার সময় নষ্ট হবে। আমি মনে করি এগুলা নিয়ে আর সামনে আগানো যাবে না। আর আমি বলবো যে আপনারা কনস্ট্রাকটিভ পলিটিক্স করেন, নিজেদের রাজনীতি গঠন করেন, জাতীয় পার্টি হয়েন না। দেখেন বাংলাদেশে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, এনসিপি নতুন দল, আপনাদের প্রতি জনগণের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সব কিছু আছে। নিজেদের পলিটিক্সটা গঠন করেন। যদি জামাতের বি টিম হিসাবে কাজ করেন, জামাতের এই জাতীয় পার্টির মতো, এক সময় দেখবেন যে রাজনীতিতে আপনারা দুর্বল হয়ে যাবেন। এটাই আমার কথাবার্তা আমি মনে করি। আর আমি মনে করি যে রতন ভাই যেটা বললো সেটা নিয়ে আমাদের সবারই আসলে আমাদের অপেক্ষা করা উচিত। সরকার কতটুকু সংস্কার করে, সরকার কেবল দায়িত্ব নিয়েছে 5 মাস যাক, 6 মাস যাক, আমরা 180 দিনের একটা টাইম ফ্রেমের কথা শুনি, আরও সময় যাক। সরকার, বিএনপি সবার আগে জুলাই সনদে স্বাক্ষর করেছে, এনসিপি স্বাক্ষর করে নাই। এনসিপি যে এখন এত কথাবার্তা বলে জুলাই সনদ নিয়ে, তারা তো শেষ মুহূর্তে এসে স্বাক্ষর করেছে। তো কি এমন পরিবর্তন হয়ে গেল যে তারা স্বাক্ষর করলো, তাদের কথা সেখানে যুক্ত করা হয়েছে? যেই জুলাই সনদ বিএনপি স্বাক্ষর করেছে সেটাতেই তো তারা স্বাক্ষর করেছে, নতুন ধারা বা কোনো পরিবর্তন তো যুক্ত হয়েছে বলে আমি জানি না। তো সেই জায়গায় আমি মনে করি যে এই এখনই আন্দোলনের হুমকি ধুমকি এই ধরনের কথাবার্তা না বলে বিএনপিকে সময় দেওয়া উচিত। বিএনপি যদি তার কথা অনুযায়ী যদি গণভোটের যে জনরায় আছে বা আপনার এই জুলাই সনদে যেসব শর্তাবলী আছে সেগুলো যদি বাস্তবায়ন না করে, তখন আমরা পার্লামেন্টে কথা বলতে পারবো, পার্লামেন্টের বাইরেও কথা বলতে পারবো। আমি মনে করি আসলে ধৈর্য ধরা উচিত। আওয়ামী লীগের মতো ওই নির্বাচিত সরকারকে একদিনও শান্তিতে থাকতে দিব না, ওই ধরনের দর্শন থেকে আমি মনে করি সবার বেরিয়ে আসা উচিত। অবশ্যই। এবং আমাদের সাথে এর মধ্যে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, আশা করি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান। তার কাছ থেকেও হয়তো আমরা এই বিষয়ে একটু হয়তো তারও দৃষ্টিভঙ্গি আমরা জানবো। ফরিদুল হক, যে বিষয়টি একটু আলোচনা করতেই চাই সেটি হচ্ছে যে আপনারা বারবারই বলছেন যে বিএনপি জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয়, কোনো রকমভাবেই যেন বিএনপির যে 90-এর 3 জোটের যে রূপরেখার পুনরাবৃত্তি করবে সেটি যেন আসলে মাথায় থাকে, সেই বিষয়ে যেন সিদ্ধান্ত নেয় দলটি, সেরকমই আসলে বলছিলেন আপনাদের দলের আহ্বায়ক। একটু বলবেন ইতিহাস থেকে শিক্ষা এবং বিএনপি 90-এর 3 জোটের যে রূপরেখার পুনরাবৃত্তি করবে সেখানে আপনারা আসলে কোনো ধরনের শঙ্কাবোধ করেন কিনা যে বিএনপি আদৌ সেটি পুনরাবৃত্তি পারবে কিনা? আচ্ছা, এটার আগে আমি একটু 3-4টা কথা একটু রেসপন্স করি। সেটা হচ্ছে যে মারুফ ভাই খুবই আপত্তিকর ভাবে আক্রমণ করেন, তো আসলে আর পরে গিয়ে এটা রতন ভাই মনে করেন যে আমি ওনাকে বলতেছি, বিষয়টা এরকম না। উনি ধরেন জাতীয় পার্টির সাথে তুলনা করছে, আমি ওনাকে মনে করিয়ে দিতে চাই জাতীয় পার্টি গঠন করেছিল স্বৈরাচার এরশাদ। জাতীয় পার্টি কোনো গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে গঠনকৃত রাজনৈতিক দল না। এবং আপনি এই যে বারবার যে জামাতের বি টিম বলেন, এটার মধ্য দিয়ে আমাদের এজেন্সিকে নাই করে দেন। জামাতের সাথে এখানে সকল রাজনৈতিক দলেরই ধর্ম মরম পীড়িত ছিল। বিএনপির ক্ষেত্রে কিন্তু আপনারা এটা বলেন না। বিএনপি 22 বছর জামাতের সাথে সরকার করছে এবং বিএনপি জামাতকে নিয়ে 2বার সরকার গঠন, একবার সাপোর্ট নিয়ে আরেকবার জামাতকে সরাসরি নিয়ে সরকার গঠন করছে, তাদের সাথে আন্দোলন করেছে। বেগম খালেদা জিয়া জামাতের উপরে জুলুমের বিপক্ষে রাস্তায় দাঁড়িয়েছে, তখন আপনারা কিন্তু এগুলো বলেন না। যাই হোক, আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে
মানে এটা ধৈর্য ধরা অধৈর্য ধরার ব্যাপার না, এখানে মূল কোশ্চেনটা হচ্ছে যে আপনি গণভোট বৈধ, তাহলে অবৈধটা কোনটা? গণভোট বৈধ, হ্যাঁ বৈধ। গণভোটের মাধ্যমে আপনি পাইলেন কি? গণভোটের মাধ্যমে তো আপনি একটা পাওয়ার পাইলেন জনগণের কাছ থেকে, সার্বভৌম পাওয়ার জনগণ এক্সারসাইজ করছে। সেই পাওয়ারটা দিয়ে আপনি কি করবেন? সেই পাওয়ারটা দিয়ে আপনি একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন। এইটার জন্য তো আপনাকে গণভোটটা দেওয়া হয়েছে, নাহলে তো গণভোট দরকার নেই। আপনি তো এমনিতেই নির্বাচনে জিতে সংসদ গঠন করছেন, দুইটা তো আলাদা জিনিস। এবং আরেকটা ব্যাপার যেটা, সেটা এই যে বারবার খোঁটা দেওয়া হয় যে জুলাই সনদে আপনি কেন স্বাক্ষর করলেন না। জুলাই সনদে যখন স্বাক্ষর হচ্ছে তখন তো গণভোটের প্রভিশনই নাই, তখন আপনি কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবেন সে আলাপই হয় না। আমরা বলছি এটা আমাদেরকে পরিষ্কার করতে হবে, নাহলে আমরা শুধুমাত্র একটা রাজনৈতিক দলিল আমরা স্বাক্ষর করতে পারি না। কেন? রাজনৈতিক দলিল স্বাক্ষর করার সাথে ওই 90-এর পরবর্তী পরিস্থিতি এটা রিলেটেড। 90-এ ধরেন রাজনৈতিক দলিল স্বাক্ষর হয়েছিল, 29টা কমিশন হয়েছিল, তখন 29টা কমিশনের রিপোর্ট আছে, এগুলো ঘেটে দেখেন, একটাও বাস্তবায়ন হয়নি সেইভাবে। যতটুকু বিএনপি তার মতো করে মনে করছে ততটুকু বাস্তবায়ন করছে। এবং পরে কি হলো, যেই মানে কি বলে রোভ কমিশনের অধীনে 91-এর এত ভালো নির্বাচন হইলো, সেই রোভ কমিশনের অধীনে মাগুরা নির্বাচন হয়েছে। তারপরে তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা এইভাবে আসছে। এবং পরবর্তীতে আপনার 2001-06 চতুর্থ সংশোধনী করে নিজেদের লোকদেরকে প্রধান উপদেষ্টা বানানোর প্রচেষ্টা, অনেকগুলো জিনিস আছে। ব্যাপারটা এরকম না যে এইখানে সবাই একদম খুব ধরেন হয়ে বসে আছে, ব্যাপার না। এইখানে ঐতিহাসিক অনেকগুলো মানে কি বলে যে আমি এখন অন্যভাবে বললে আবার আক্রমণ হয়ে যাবে, আমি অন্তত বলবো যে অনেকগুলো ভুল বোঝাবুঝি আছে, অনেকগুলো ভুল হয়েছে। এই বিএনপির সরকারগুলো মানুষ চালিয়েছেন, এটা কোনো ফেরেশতারা চালান নাই, মানুষ মাত্রই ভুল হয়। এই ভুলটাকে যদি আমরা অ্যাডমিট করি তাহলে ভুল থেকে আমরা বেরোতে পারবো। আমি একটা বড় ভুলের উদাহরণ দিই, এটা অনেকে জানেন না। জিয়াউর রহমান সাহেব গণভোটের পরে উনার যে সামরিক ফরমান দিয়ে উনি যখন দেশ চালাচ্ছিলেন, তখন ওনার যে সেকেন্ড ফরমান, ওই ফরমানের ভেতরে পরবর্তী নির্বাচন একই সাথে সংসদ এবং সংবিধান সভার নির্বাচন হবে, এরকম একটা ফরমান উনি দিয়েছিলেন। এটা খুঁজে দেখতে পারেন আগ্রহীরা। এবং আমি নিশ্চিত যে কোন একজন উকিল উকালতি পেজ দিয়ে, উনি যেহেতু সামরিক বাহিনী থেকে আসা মানুষ, স্বাভাবিকভাবে আইন সংবিধান সম্পর্কে ওনার একটা মানে ঘাটতি থাকতে পারে। এবং এই ধরনের লোকরা যেভাবে ঢুকে যায়, একটা আইনি এবং উকালতি প্যাসের মধ্যে ফেলায় ওনারে বলছে যে সংবিধান পরিষদের দরকার নেই, আপনি শুধু ওই সংসদ নির্বাচন দেন। তারপরে কিন্তু সংসদ নির্বাচন হয়েছে, সংশোধনী করে গণভোটকে পাশ করাইছে। সংশোধনী করে গণভোটকে পাশ করানোর কারণেই এটা কিন্তু পরবর্তীতে আদালতে গিয়ে চ্যালেঞ্জ হয়েছে। ওইটা থেকেও কিন্তু আমরা শিক্ষা নিয়েছি। আমরা যে ধরেন নিজেরা করছি তা না, আমরা বেশি শিক্ষা বিএনপির কাছ থেকে নিয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বাকশাল থেকে গণতন্ত্রের পথে হাঁটতে চাইছিলেন, ওইখানে উনি, আমরা ওইভাবে দেখি না, আমরা খুব অবজেক্টিভলি দেখার চেষ্টা করেছি। এবং বেগম খালেদা জিয়া নিজে বলেছেন বক্তব্যের মধ্যে যে যদি জনগণের সরকার কোনোদিন আসে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলবো। সংবিধানকে ছুঁড়ে ফেলবো মানে কি? উনি পুরো সংবিধান ফেলার কথা বলছিলেন? এটা না, এই সংবিধানের যেই অংশ জনগণের বিপক্ষে গিয়েছিল সেগুলো তিনি সংস্কার করবেন বা বাদ দিবেন। আমরা ফিরবো আলোচনা, আমাদের বিরতির সময় হয়ে গেছে, আমরা তারপর আরো এই আলোচনা নিশ্চয়ই চালিয়ে যাবো। মারুফ মল্লিকের মধ্যে প্রশ্ন আছে আমাদের অতিথি। আমার একটা প্রশ্ন ছিল, ফরিদুল হক বারবার বলছিলেন যে প্রধানমন্ত্রী এই বিষয়ে কোনো কথা বলছেন না কেন বা কি বলবেন। তো আমি যেটা, আমার প্রশ্ন সবার কাছেই, পার্টিকুলার কারো কাছে না, যে এখানে প্রধানমন্ত্রীকে দলের থেকে আলাদা করে দেখছেন কিনা। কারণ বিএনপির সালাউদ্দিন আহমেদ সাহেব যেটা পার্লামেন্টের কথা বলেছেন, এটা তো আমরা ধরে নিব বিএনপির অবস্থান, এবং বিএনপির অবস্থান মানে প্রধানমন্ত্রীরও অবস্থান। এখন এই বিষয়ে প্রধানমন্ত্রী বললে কি নতুন কিছু বলবেন কিনা বা এর বাইরে কিছু বলবেন কিনা, এরকমটা কিছু মনে হচ্ছে কিনা? আমার তো মনে হয় না, আমার তো মনে হয় একই কথা হবে। রতন ভাই যদি একটু বলতেন আর কি। আমি তো আমার ভাই এনসিপির ভাইকে তো কিছু কখনোই, রমাদান মাস তো সংযমের সহিতই আমি শ্রদ্ধা রেখে কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ, এটা আওয়ামী লীগের ল্যাঙ্গুয়েজটাই হয়ে গেল। উনি বলেছেন জামাত ইসলামের সাথে অতীতের যাদের রাজনৈতিক সম্পর্কটা ছিল, কোনো আদর্শিক সম্পর্ক ছিল না। এখন দেখেন এই যে ফেসিস্ট 2024-এ যে পতনটা হলো, হ্যাঁ, সম্মুখভাগের শেষ মুহূর্তে আপনারা 3 তারিখে আপনারা ঘোষণা করেছেন 1 দফা, কিন্তু দেখেন এই বাংলাদেশের ফেসিস্টের বিরুদ্ধে আপনার এই যে এনসিপি 3 তারিখে 1 দফায় আসলেন। 3 তারিখে আগে বিগত 17 বছর এই ফেসিস্টকে, এই দানবকে সংগ্রাম করতে গিয়ে আমাদেরকে দীর্ঘ পথ পরিক্রমায় আমাদেরকে রক্ত আমাদের ঝরাতে হয়নি, আমাদেরকে গুম হতে হয়নি। আমারই সহপাঠী ছিল ইলিয়াস আলীর সহকারে, আপনারা দেখেন কি নির্মমতার শিকার নাসিরুদ্দিন পিন্টুকে জেলখানায় যেভাবে মেরেছে। আমাদের এই সহপাঠীগুলো আমাদের খুব হৃদয়ে টাচ করে, কিন্তু একটা শব্দ আমার ভালো লাগেনি,
সরি আমাকে বলতেই হবে, সেটা হলো যে এই ভাষাটা যে জামাতের সাথে তো আপনাদের পীড়িত ছিল। আরে ভাই, পীড়িত শব্দ আপনি ভালোবাসা ছিল এটা বললো তো একটা শোভনীয় একটা, পীড়িত শব্দটা আপনার নেগেটিভ সেন্স আমি নিলাম, কারণ এটা আমরা চাচ্ছি না যে আমরা অন্তত পার্লামেন্ট শুনেন, পার্লামেন্টে আপনি দেখেছেন যান্ত্রিক গোলযোগের কারণে প্রথম দিন, সেকেন্ড ডেতেও কিন্তু আমরা অনেক যান্ত্রিক গোলযোগ, 17 বছরের যে জঞ্জাল, এই জঞ্জাল তো আমরা দেখলাম পার্লামেন্টে গিয়ে রে ভাই। ওরা তো পারলে পার্লামেন্টের এই যে যান্ত্রিক গোলযোগ এইখানে যে ওদের 17 বছরে এই কাজগুলো তো ওরাই করেছে, এই কাজের মধ্যে যে ত্রুটি ছিল এটা আমরা দিয়েছি। আমাদের সিট কিন্তু পরিষ্কার ছিল না, নিজেরাই কিন্তু ধুলোবালু আমরা পরিষ্কার করছি। তো এত কিছুর পরে আমরা যদি এখনই যদি আপনি আমি যদি এইরকম, আমি মনে করি অসংসদীয়, আর আপনি তো সংসদীয় মানতেছেন না, সংসদ তো আলোচনার কেন্দ্রবিন্দুকে আপনারা মানে কেন জানি আপনি একটা অশ্রদ্ধা রাখতেছেন। যাই হোক, আমরা মনে করি আমার আপনার কাউকেই এই ফেসিস্টের ভাষায় কথা বলে জনগণকে একটা নিশ্চয়ই বার্তা আমাদের নিশ্চয়ই, কারণ কাউকে দেওয়া হচ্ছে ঠিক হবে না অবশ্যই যে আমাদের এবং আমরা এই আসলে চাই না যে language-গুলো আগের ধারাগুলো আসলে ফিরে আসুক, যেই অনেক আশা নিয়ে মানুষ হচ্ছে ভোট দিয়েছে, সংসদ প্রাণবন্ত থেকে পাশাপাশি দেশেরও আসলে বলা যায় কোনো ধরনের সমস্যা তৈরি হবে না সেই প্রত্যাশা নিয়ে। ফরিদুল হকের কোনো মন্তব্য থাকলে শুনি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। ফরিদুল হক আশা করি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, আমাকে কি বলছিলেন? মন্তব্য আপনার হ্যাঁ মানে শেষ মন্তব্য আমরা শুনে আসলে এই আলোচনাটা শেষ করে আমরা অন্য আলোচনায় যেতে চাই। আমি এখানে একটু অ্যাড করব, ফরিদুল হকের দেওয়ার সাথে একটু অ্যাড করব। কেন মানে বলবো একটু বলে নেই ফরিদুল উত্তর সব। দেখেন, পার্লামেন্টের বিরোধী দলের নেতা উনি খুব জোর দিয়ে বলেছেন এই পার্লামেন্ট যেন কখনোই মানুষের ব্যক্তিগত চরিত্র হনন এবং আমরা এই যে ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে আমাদের শালীনতা থাকুক, এটা কিন্তু আপনাদেরই নেতা বিরোধী দলের নেতা বলেছেন, সুতরাং তাকে অন্তত পক্ষে আপনি ফলো করুন। আচ্ছা রতন ভাই, আপনি এই শব্দের জন্য ইয়ে হয়ে থাকলে, হার্টেড হয়ে থাকলে আমি সরি। শব্দ মানুষ 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 শুনতে চায় না ভাইয়া, আই এম ইউজড টু, কারণ আপনি এত কথা শুনলাম। আমি জাস্ট এতটুকু বলি যে আপনি যেভাবে বলছেন যে কোনো আদর্শিক জোট ছিল না, একটা রাজনৈতিক জোট ছিল, আমরা এখনো রাজনৈতিক জোটও করিনি, আমরা একটা নির্বাচনী সমঝোতা করেছি। এটা কোথায় যাবে এটা আমরা এখনো জানি না, কিন্তু তারপরও আন্দোলনের জোট ছিল, নির্বাচনী জোট ছিল, রাজনৈতিক জোট বলতে এটাই। না না না, আমি বলছি যে তারপরেও যেভাবে জামাতকে নিয়ে আমাদেরকে আক্রমণ করা হয়, জামাত একটা আলাদা রাজনৈতিক দল, আমরা একটা আলাদা রাজনৈতিক দল, জামাতের সাথে বিএনপি 22 বছর জোটে ছিল, সেই জায়গা থেকে ধরেন এখন এই জামাতকে নিয়ে বিএনপি যদি ধরেন বিএনপির পক্ষ থেকে যদি আক্রমণ করা হয়, তখন আসলে কখনো কখনো একটু উল্টাপাল্টা শব্দ হয়ে যায়। ভাই আমি এখনো বলিনি, সরি ফরিদুল হক ভাই, আমি কিন্তু বলিনি আপনাকে। আমরা এই আলোচনাটা আসলে এখানে শেষ করতে চাই, কারণ আপনি আমার উপর আবার দিচ্ছেন। না না না, আপনার কথা আমি বলিনি, আপনার কথা না না, আপনার সাথে তো আমার আগেও ইয়ে হয়েছে, আপনার সাথে আমার আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, আমরা তার সাথে একটু পরিচয় করে দিতে চাই দর্শকদের। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান এবং একই সাথে রাজনৈতিক বিশ্লেষক। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন এবং অনেকক্ষণ ধরে হয়তো আপনি আলোচনা শুনছিলেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের, সংসদে এবং সংসদের বাইরে নানা ঘটনাগুলো, সেটি নিয়ে যদি মন্তব্য থাকে আপনি করতে পারেন। তবে একটি বিষয় একটু আপনার সাথে আলোচনা করতে চাই, যে আমরা জানি যে এটি একটু ভিন্ন প্রসঙ্গ, যে স্কুলে যে ভর্তির বিষয়টি এবার বলা হচ্ছে লটারি পদ্ধতি বাতিল করে সেটি নিয়ে যাওয়া হবে পরীক্ষার মাধ্যমে। আপনার কাছে কি মনে হয় যে এটি কতটা অন্ততপক্ষে আমাদের শিক্ষার্থীদের জন্য কোনো ভালো সিদ্ধান্ত হতে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ আলোচকদেরকে ধন্যবাদ। বিষয়টা হলো যে আপনি এই দুইটা পদ্ধতি কিন্তু আমরা দীর্ঘ সময় ব্যবহার করেছি, লটারি পদ্ধতি ব্যবহার করেছি, আবার পরীক্ষা পদ্ধতি ব্যবহার করেছি এবং একটাকে একটা রিপ্লেস করেছি, কখনোই শান্তি পাইনি। তো যখনই লটারি পদ্ধতি ব্যবহার করেছি দেখেছি লটারির মাধ্যমে কিভাবে ম্যানিপুলেশন হয়েছে, ভালো ভালো স্কুলগুলোতে ম্যানিপুলেশন হয়েছে। আবার আপনি ভর্তি পরীক্ষা দিতে গিয়ে দেখা গেল অভিভাবকরা যে কম্পিটিশনের মধ্যে ছিলেন, এই ছোট ছোট বাচ্চাগুলোকে যেভাবে মানে ক্লাস 2 বছর 3 বছর থেকেই কেজি 1-এর জন্য যে ট্রেনিং দেওয়ার কম্পিটিশন অভিভাবকদের মধ্যে শুরু হয়েছিল, এটা আসলে কিছু করার ছিল, অভিভাবকদের দোষ নাই। কারণ হলো আমরা তো আসলে লিমিটেড রিসোর্স, আমাদের ভালো স্কুল তো নাই, তো ভালো শিক্ষকও নাই, সুতরাং 2-4-5টা ভালো স্কুল আছে। এমনকি রাজধানীতেও শত শত স্কুল বা হাজার হাজার স্কুল, কিন্তু দেখেন গোটা কয়েক 10টা 20টা 15টা ভালো কিছু পাবেন। তো এই বিরাট স্রোত জনগোষ্ঠীর তাদের সন্তানদের নিয়ে তারা কোথায় যাবে? এই জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে
দুইটা পদ্ধতি কিন্তু পর্যায়ক্রমে ব্যবহার হয়ে আসছে। এখন আপনি যদি আমাদেরকে যদি আপনি লটারিতে নিয়ে আসেন ভর্তি ছাড়া, ভর্তি প্রক্রিয়া ছাড়া, অথবা ভর্তি প্রক্রিয়া নিয়ে যান লটারি ছাড়া, দুইটাই কিন্তু আমরা পরীক্ষা করে ফেলেছি। এখন এই জায়গা থেকে বের হয়ে আসা দরকার ছিল। আমার কাছে কেন যেন মনে হয় এইভাবে সিদ্ধান্ত না নিয়ে স্টেক হোল্ডারের সাথে কথা বলে আরেকটু ধীরস্থির ভাবে পর্যায়ক্রমে আলাপ আলোচনার মাধ্যমে এই যে দুইটা এই দুই পদ্ধতির বাইরে তৃতীয় কোনো পদ্ধতির ধারণা আপনার কাছে আছে কিনা? ধারণাটা কি ক্যাশমেটের কথা যেটা বলা হয় যে যে এলাকায় মানে যার যার এলাকায় সেটাকে কতটুকু প্রাধান্য দেওয়া যায় কিনা একটা। আরেকটা হলো যে এখনই লটারি বা আমরা যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটাকে পরিবর্তন করার জন্য স্কুলগুলোর যে সক্ষমতা বৃদ্ধি করা, সেই জায়গায় না যে যদি আমরা লটারি কখনো আপনার পরীক্ষা পদ্ধতিতে যাই, কোনোটাতে কিন্তু আমাদের ভালো আউটকাম আসবে না। আমাদের মূল টার্গেট হওয়া দরকার যে কেন এই লটারিতে যেতে হচ্ছে বা কেনই আমাদের কম্পিটিটিভ এক্সামের মধ্যে যেতে হচ্ছে। এই দুইটার কিন্তু নির্ধারিত কারণ আছে। কারণটা হলো ভালো স্কুলের অভাব। তো সেখানেই তো রাষ্ট্রকে এফোর্ট দিতে হবে, শিক্ষামন্ত্রীকে মূল এফোর্টটা দিতে হবে যে স্কুলগুলোর সক্ষমতা তৈরি করা, যেন এভাবে বাছাই করতে না চায়। এবং যারা আমরা তো আসলেই ধরেন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে তো কেউ উত্তরায় পড়তে চায় না, তারপরেও কেন পড়তে চায়? ঢাকা ইউনিভার্সিটির টিচারদের কোনো ছেলে মেয়ে উত্তরায় পড়তে যাচ্ছে, ক্যাডেট কলেজে পড়তে যাচ্ছে। তো এখান থেকে এত দূরে পড়তে যাওয়ার মানেটা কি? তো তার একটা লিমিটেশন আছে। তো সেই জায়গাটাতে আপনি ফোকাস করা দরকার। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের মূল ফোকাস দরকার ছিল সক্ষমতা বৃদ্ধির জায়গাটা, স্কুলগুলোর সক্ষমতা বৃদ্ধির জায়গাটা। সেটা একটা টোটাল প্রসেস। আমরা অলরেডি কিন্তু শিক্ষক নিয়োগ এবং অন্যান্য কোনো কারণে গত 15 বছর, আরো আগে ছিল না যে কম বেশ ছিল, কিন্তু গত 15 বছর কিন্তু একদম এক ধরনের সিন্ডিকেশনের মাধ্যমে এমনভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া হয়েছে। আমার তো মাঝে মাঝে মনে হয় প্রচুর শিক্ষক থাকতে পারে। আমি মাঝে মাঝে মনে হয় এটা একটু চ্যালেঞ্জ রেখে বলছি আর কি, যে এমন অনেক শিক্ষক আছেন যাদের আসলে সার্টিফিকেটেরও আপনি যদি প্রত্যেকটা সার্টিফিকেট যাচাই করেন প্রত্যেকটা স্কুলের টিচারদের, আমার কাছে কেন জানি মনে হয় আপনি অনেকের সার্টিফিকেট হয়তো ঠিক পাওয়া যাবে না, সেরকম পাওয়া যাবে না। ফরিদুল হক, আপনার কাছ থেকে যদি মন্তব্যটা শুনে নেই, কারণ যেহেতু আপনাদেরই নেতা হচ্ছে সংসদে এই বিষয়টি তুলেছেন, ছোট করে যদি বলবেন, আলোচনা শেষ করবো আমরা। স্কুলে ভর্তি পরীক্ষা যে লটারির বদলে পরীক্ষার পদ্ধতির মাধ্যমে হচ্ছে যাতে স্কুলে ভর্তি পরীক্ষা করা হয়, এইটার ব্যাপারে আমি মানে বদল করলেই সবকিছু ঠিক হয়ে যায়, আমার কাছে এটা এরকম মনে হয় না। আমি নিজে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সাথে দীর্ঘ সময় যাবৎ যুক্ত, প্রাইভেট স্কুল। তো আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝতে পারি, আমাদের আপাতত কাঠামো যেটা আছে, আপনি যদি ভর্তি পরীক্ষা তৈরি করেন তাহলে একদম, কারণ ভর্তিগুলো হয় কিন্তু একদম ছোট ক্লাসে 1, 2, 3, একদম ছোট ছোট বাচ্চাদের। এখন এদের উপরে আবার আপনি ভর্তি পরীক্ষা নামের একটা মহা চাপ চাপিয়ে দিবেন। পাশাপাশি এটার মাধ্যমে একটা কোচিং বাণিজ্য আপনার এবং ভর্তি বাণিজ্য দুইটার একটা বড় সম্ভাবনা তৈরি হবে। তো আমি মনে করি যে আপনার এই লটারিতে গেলেও কোনো একজন বাচ্চা যে কোনো একটা জায়গায় যে তার ক্যাচমেন্ট এরিয়া যে কোনো স্কুলে গেলেই তার যাতে মন খারাপ না হয়, কিংবা তার গার্ডিয়ানের যাতে মন খারাপ না হয়, এটার জন্য আমাদেরকে দীর্ঘমেয়াদী শিক্ষা নিয়ে প্রকল্প নিতে হবে। সেটা ভিন্ন জায়গায়, এটা সময় লাগবে, কিন্তু আপাতত আমার কাছে এটা মনে হচ্ছে না কোনো কারণে যে এটা করলে ইনস্ট্যান্ট কোনো লাভ হবে, বরং একটা বিরাট দৌড়াদৌড়ি করবে। আপনি যে প্রসঙ্গটা আসলে তুলেছেন যে কোচিং বাণিজ্যের যে বিষয়টি, সেটি আসলে সামনে আবারও চলে আসতে পারে। কামরুজ্জামান রতন, এই বিষয়ে আপনার 1 মিনিটের একটা মন্তব্য আমরা শুনি নেই, যে এই বিষয়ে আসলে সরকার, অনেকেই বলছেন যে এখনো যেহেতু অনেকদিন সময় আছে এই পদ্ধতিটি নিয়ে আরো ভাববার, আপনারা নিশ্চয়ই এই বিষয় নিয়ে আলোচনা করবেন সংসদে, অথবা শিক্ষামন্ত্রীর সাথে নিশ্চয়ই আলোচনা করবেন। এই প্রসঙ্গে আমি বলি, ব্যক্তিগতভাবে আমি আহসানুল হক মিলন, আমার মন্ত্রী মহোদয় মাননীয়, ওনাকে আমি চিনি। উনি প্রচুর এই ব্যাপারে স্টাডি করেন, এবং যেটা আমাদের শিক্ষা ব্যবস্থাটা গত গভর্নমেন্টের সময় যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছিল, এখন এক্সপেরিমেন্টালি হয়তো অনেক কিছু উনি চিন্তা করছেন। এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী, ওনার সাথে কথা বলি, যেটা ছাত্রছাত্রীদের শিক্ষার জন্য যেটা কল্যাণ সেটাই করবে, এবং গার্ডিয়ান লেভেলের একটা কাউন্সিলিং করে একটা মতামত দেবেন। শিক্ষামন্ত্রী মহোদয় খুবই অ্যাক্টিভলি উনি এটা চিন্তা করছেন। আমি মনে করি ওনাকে আমাদের
মানে একটু অপেক্ষা করে এই সিদ্ধান্তটা পুরোপুরি যেটাই নেবে সেটা আমরা আমি মনে সেই করি অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ আপনাকে কামরুজ্জামান রতন, এবং একই সাথে ফরিদুল হক আপনাকেও ধন্যবাদ। নিশ্চয়ই আগামীতে রাজনীতির আরো খবরাখবর আসলে নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। আর একই সাথে আছেন আমাদের সাথে অধ্যাপক ডক্টর কাজী মাহবুব রহমান, আপনি থাকবেন কামলা, আমরা পরবর্তীতে আন্তর্জাতিক বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জানালে। যেমনটা বলছিলাম যে বিরতির এই পরে আসলে আমরা আলোচনা করতে চাই ইরান যুদ্ধ নিয়ে, কারণ ইরানের যুদ্ধ দীর্ঘায়িত হলে আমাদের মতো দেশের অর্থনৈতিক এবং জ্বালানির বিষয়টি আসলে কতটা সংকটের মুখে পড়ে। কারণ বিভিন্ন গণমাধ্যম যেটা বলছে যে ইরানের সর্বোচ্চ যিনি এখন এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্তে আছেন মোস্তফা খামেনি, তিনি বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট যে যুদ্ধবিরতির প্রস্তাব সেটি কোনোভাবেই মেনে নেবেন না তারা। এবং একই সাথে কারণ তারা শর্তও দিয়েছেন যে যেসব ঘাঁটিগুলো রয়েছে সেগুলো সরিয়ে নেওয়ার, এবং একই সাথে এই সামনের দিনগুলোতে আর এ ধরনের যুদ্ধ হবে না সেই নিশ্চয়তা তারা চেয়েছেন। অধ্যাপক ডক্টর কাজী মাহবুব রহমান, আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার, বর্তমান নেতার এই যে যুদ্ধবিরতি প্রস্তাব যে প্রত্যাখ্যান তিনি করেছেন, এর ফলে আসলে যুদ্ধের নতুন কোনো ধরনের পরিকল্পনা বা দিক নির্দেশনা বা আসে কিনা? কারণ এরই মধ্যে ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এই যুদ্ধ থামানোর এক ধরনের চাপ তৈরি করা হচ্ছে ট্রাম্পের উপর। আপনাকে ধন্যবাদ আবারও। এটাতে এই যুদ্ধটাতে এখন দুইটা ডাইমেনশন আছে। একটা হলো আপনি যুদ্ধটাতে আসলে এক ধরনের মেরুকরণ হয়ে গেছে। একদিকে আমেরিকা এবং পশ্চিমা এলাই, কিন্তু পশ্চিমাদের পূর্ণ সাপোর্টটা কিন্তু মাঠ লেভেলে পাচ্ছে না আমেরিকা। আবার অন্যদিকে চীন, রাশিয়া এবং ইরান, সেক্ষেত্রে কিন্তু চীন রাশিয়ার পূর্ণ সাপোর্টটা কিন্তু মানে ইরান পাচ্ছে। তো আমরা আগে যে কথাগুলো বলছিলাম যে মুসলিম রাষ্ট্রগুলো লিবিয়া, ইরাক, সিরিয়া এবং ইরান সবার ক্ষেত্রেই কমন প্রবলেম হলো তারা রিসোর্স ডিস্ট্রিবিউশনটা ঠিক মতো এলিটিস্ট করে, এবং তাদের এখানে মানে ডেমোক্রেটিক ডেফিসিট আছে। যে জায়গাগুলোতে যেই অভিযোগগুলোর কারণে পশ্চিমারা বা পশ্চিমা জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করা যায় সরকারের পক্ষে যে এই সকল জায়গাগুলোতে ইন্টারভিন করার। কিন্তু ইরানের ব্যাপারটা হলো ডেমোক্রেটিক ডেফিসিট থাকলেও বা এলিটিস্ট রিসোর্স ডিস্ট্রিবিউশন হলেও সেখানে একটা সিস্টেম দাঁড় হয়ে গেছে। সেই সিস্টেমটার কারণে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর সেখানে মানে খুব দ্রুত যে বিজয় সেটা অর্জন করতে পারছে না। তাছাড়া কৌশলগত ব্যাপারও আছে যে হরমুজ প্রণালী এবং অন্যান্য তেলের যে লোকেশন। এখানে আরেকটা ডাইমেনশন হলো তেলের ক্ষেত্রে কিন্তু এখন একটা পোলারাইজেশন হয়ে গেছে। চীন, রাশিয়া, যদিও চীন এখানে বড় ক্রেতা, কিন্তু রাশিয়া, ইরান এবং তাদের সমপর্যায়ে যারা আছে এদের কিন্তু তেলটা একটা পাইপলাইনে যাচ্ছে। আবার অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরো আদার্স যারা আছে আমেরিকান এলাই, তাদের তেলটা কিন্তু অন্যভাবে যাচ্ছে। তো যুদ্ধে ভালো অবস্থা তৈরি করার জন্য কিন্তু ইরান এবং রাশিয়া চেষ্টা করছে তাদের, যেহেতু এমনি তাদের তেল বিক্রি করা যায় না নিষেধাজ্ঞার কারণে, কিন্তু এখন তো একটা অপরচুনিটি তৈরি হয়েছে। কারণ স্বাভাবিক প্রক্রিয়ায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো তেল বিক্রি করতে পারছে না। সেক্ষেত্রে সেই অপরচুনিটি কাজে লাগিয়ে তারা কি করেছে, এমনি তাদের তেল কম দামে যায়, এখন আবার সেই কম দামে তেলটা কিন্তু তারা ব্যাপক বিক্রি করতে পারছে। এই অবস্থায় কিন্তু ইনফরমাল মেকানিজমে প্রচুর তেল আমার কাছে মনে হচ্ছে যে বিক্রি হচ্ছে। তো আমাদের জন্য বড় চ্যালেঞ্জটা হলো কি জানেন, এখন যুদ্ধটা আসলে প্রলম্বিত হবে। আমার কাছে যেটা মনে হচ্ছে কোনো না কোনো প্রক্রিয়া প্রলম্বিত হবে। আর এই যে যুদ্ধকে কেন্দ্র করে যে তথ্যগুলো আমাদের কাছে আসে সেটাও তো একটা বড় প্রবলেম হয়েছে। আগে যেমন আমরা একতরফা তথ্য পেতাম আমেরিকান মিডিয়াগুলো থেকে, এইবারের ইয়েতে কিন্তু আমরা তথ্য পাচ্ছি দুই পক্ষ থেকে, এবং যে কারণে তথ্য যাচাই করতে পারছি না। আপনি দেখেন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে বা আদার্স অনেকগুলো নিয়ে কি পরিমাণ মানে দাবি বা উল্টা দাবি করা হচ্ছে, এবং দেখেন পরবর্তীতে যাচাই বাছাই হয় যে এটাও সত্য না ওটাও সত্য না এরকম। তো যুদ্ধের একটা বড় অস্ত্র হলো তথ্য দিয়ে আপনাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেওয়া, মানে এবং সেখানে যদি আসলে অপতথ্য হয় তাহলে সেটা আরো ভয়ঙ্কর দিক রূপ নেবে। নিশ্চয়ই আমাদের আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে যে আজকে আমরা সন্ধে পর্যন্ত দেখলাম যে এই যুক্তরাষ্ট্রের এলাই যারা আছে, যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, গ্রিস, পোল্যান্ড, এরা হচ্ছে যে এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। তো এটা তো পার্ট অফ মিলিটারি প্যাক্ট। এই জায়গায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কেন এই ইরান বিরোধী যুদ্ধে যেতে রাজি হচ্ছে না বলে আপনি মনে করছেন? এটার প্রধান কারণ হলো কি, মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য যুদ্ধগুলোর সময় আসলে তার এলাইদের সাথে কিন্তু কথা বলে কাজ করতো।
এইবার ভেনেজুয়েলা আক্রমণের পরে, মানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করার পরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে। তারা এই কথাটা ভুলেই গিয়েছে, সিরিয়াতে এখনো কিন্তু তিনটা পক্ষ কাজ করছে। রাশিয়ার একটা পক্ষ আছে, ইরানের কিছু প্রক্সি আছে, তুরস্কের আছে, আমেরিকার আছে। প্রত্যেকটা দেশে কিন্তু তিনটা চারটা পক্ষ আছে, ইরাকেও আছে, সব জায়গায় আছে। সব কোথাও কিন্তু কেউই ফুল উইন করে নাই। তো এখন এইটা কিন্তু ভেনেজুয়েলার ক্ষেত্রে তার ভিন্ন একটা অর্জন হয়েছে। সেই অর্জন থেকে সে ভেবেছিল যে এটা বোধহয় সে সুইপিং আউট করে ফেলতে পারবে ইরানের ক্ষেত্রে। তখন আর সে তার অন্যান্য অ্যালাইদের সাথে আলাপ করে কাজটা করে নাই, এবং এটা হিসাবটা সে ক্লিয়ার করে নাই। তো এই হিসাবটা ক্লিয়ার না করার কারণে এখন তো আস্তে আস্তে হিসাবটা স্পষ্ট হচ্ছে যে অ্যাটলিস্ট যুদ্ধে জড়ালে আপনার কিছু ক্ষতি হবে, আপনি কিছু লস নিতে হবে। তো সেই লসটা পশ্চিমা এলাকাগুলো এইভাবে মানে প্রস্তুতি ছাড়া নিতে বিষয়টা পারছে না। কি ধরেন মাহবুব ভাই এইভাবে ব্যাখ্যা করা যায় যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে যুদ্ধটা শুরু হয়েছে আপনার সেই 2001 সাল বা 2002 সাল থেকে এর আশপাশ সময় 91 থেকে, সাল থেকে, না 1991 সাল থেকে। হ্যাঁ, এই যুদ্ধের কিন্তু সবচাইতে বোঝা টানতে হচ্ছে ইউরোপকে। আপনি ইরাক যুদ্ধ বলেন, সিরিয়া ক্রাইসিস বলেন, লিবিয়া ক্রাইসিস বলেন, এমনকি এখন এই ইউক্রেনের যে ক্রাইসিস, এই সব যুদ্ধের যে বিশাল একটা উদ্বাস্তুদের একটা বোঝা ইউরোপকে কিন্তু টানতে হচ্ছে, যেটা ইউরোপের ইকোনমিতে কিন্তু এক ধরনের প্রভাব ফেলছে। সাধারণ মানুষের অর্থনীতি, জীবনযাত্রা, তাদের ট্যাক্স বৃদ্ধি পেয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, বাসস্থানের সংকট তৈরি হচ্ছে, যানবাহনের সংকট তৈরি হচ্ছে। তো সব কিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে একটা যুদ্ধ তৈরি করে, সেই যুদ্ধের কিন্তু কুফল ভোগ করতে হয় এই ইউরোপিয়ানদের। এই বড় একটা অংশ উদ্বাস্তুদের কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় না। তো আমার কাছে মনে হচ্ছে, আমি যেহেতু দীর্ঘদিন ইউরোপে থাকি এবং আমার অভিজ্ঞতা বলছে যে আসলে ইউরোপ আর যুদ্ধের বোঝা টানতে রাজি না এই মুহূর্তে। আপনার কথাটা অনেকটাই ঠিক, এবং আপনি দেখেন ইউক্রেন যুদ্ধে কিন্তু অর্থ দিয়েছে, অস্ত্র দিয়েছে, ফিল্ডে যায় নাই। তো এত মানে একদম বাড়ির কাছে যুদ্ধ ফিল্ডে যায় নাই, যেটা তাকে প্রত্যেকদিন তার নিঃশ্বাস ফেলে, তার মানে তার গায়ে, জার্মানির গায়ে ফেলে, অন্যান্য বড় বড় শক্তিগুলো, ফ্রান্স, প্রত্যেকেরই কিন্তু ক্ষতির আশঙ্কা আছে। তারপরেও কিন্তু এটা যুদ্ধে ইনভলভ হয় না। আমেরিকাকেই বা ইউক্রেনকে এটা চালিয়ে যেতে বা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা হয়তো কিছুটা অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করেছে। এটার প্রধান কারণ হলো যুদ্ধের যে অভিজ্ঞতা তাদের, সেই অভিজ্ঞতা তাদের ভালো না। বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তাদের তো এমন একটা পরিস্থিতি ফেলে দিয়েছিল, সেই জায়গাতে তারা যে ব্যাক করেছে। সাধারণ ইউরোপিয়ানরা কিন্তু যুদ্ধ চায় না, এই যুদ্ধে আর তারা জড়াতে চায় না। ওরা যে লাইফটা নিয়েছে এখন, সেই লাইফটাতে তারা সেটা আসলে তারা নিতে চায় না। আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর কাজী মাহবুবুর রহমান। নিশ্চয়ই আগামীতে আবারও কোনো বিষয় নিয়ে কথা হবে আপনার সাথে, এবং একই সাথে ধন্যবাদ মারুফ মল্লিক আপনাকেও। নিশ্চয়ই রাজনৈতিক অনেক খবর আমরা হয়তো আপনার সাথে আলোচনা করতে পারবো। দর্শক, শেষ করতে হচ্ছে আজকে ৭১ জার্নাল। নিশ্চয়ই দেখা হবে আবারও।